ওয়েলকাম ভিউয়ার্স, আমি কালো আক্তার চলে আসলাম আরও একটি নতুন এপিসোড নিয়ে। তো আজকে আমি আপনাদের সাথে কয়েকটি ভয়ঙ্কর ঘটনা শেয়ার করব। আশা করি পুরোটা সময় জুড়ে থাকবেন, তাহলে হয়তো বুঝতে পারবেন যে আসলে ঘটনাগুলো কতটা ভয়ঙ্কর। তো আজকে যিনি এই ঘটনাগুলো পাঠিয়েছেন তার নাম হচ্ছে জাহিদ। তিনি ফরিদপুরের কোনো একটি জায়গায় থাকেন। তো আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। আজকে প্রথম যে ঘটনাটা শেয়ার করব, এই ঘটনাটা খুবই ইন্টারেস্টিং একটি ঘটনা। তো আমরা অনেক সময় ভয়ঙ্কর ঘটনা বলতে শ্মশান, কবরস্থান বা মাছ ধরতে বিলে এরকম কিছু মনে করি। আসলে এই ঘটনাটা একটু আলাদা। এই ঘটনাটা তার পরিচিত কারো একজনের সাথে ঘটে। তো তার পরিচিত যার সাথে ঘটে তার নাম হচ্ছে সাদমান। তো সেই সাদমানের বাবা একজন সরকারি চাকরি করতেন। তো তারা একটা বাসা খোঁজেন। তো তারা মূলত যেই আগের বাসাটায় থাকতেন ওই বাড়িটা ভেঙে ফেলা হয়েছে, মানে কনস্ট্রাকশনের কাজ করার জন্য। তো তাই তারা একটা নতুন বাসা খুঁজতেছিলেন। তো অনেক খোঁজাখুঁজির পরে একটা বাসা তারা পান। এই বাসাটা খুবই সুন্দর একটা বাসা, কিন্তু বাসার পেছনের যে সাইডটা ওটা ছিল একটু জঙ্গল টাইপের, এবং ওইখানে একটা পরিত্যক্ত বাড়ি ছিল। তো তারা সেই বাসাটা নিরিবিলি, তেমন বেশি ঝামেলা নাই। তো তারা সেই বাসাটা নিয়ে নেন এবং তারা উঠেন এবং ভাবেন যদি বাসাটা ভালো না হয় তাহলে এখানে থেকে তারা আরেকটা ভালো একটা বাসা খুঁজে বের করে তারা সেখানে উঠবেন। তো সেই সাদমান যিনি ছিলেন তাকে একটা রুম দেওয়া হয়। কিন্তু সাদমান এমনিতে মানে বাসাটা পাওয়াতে খুশি, কিন্তু তার স্কুলটা ছিল মোটামুটি, আগে যে বাসাটা ছিল ওইখান থেকে মোটামুটি দূর, কিন্তু এই বাসাটা থেকে অনেকটা কাছে হয়ে গেছে। তো এই জন্য তার আরেকটু সুবিধা হয়েছে। তো এইখানে আবার তার যে স্কুলের কিছু ফ্রেন্ড সার্কেল ছিল তারা ওদিকেরই আশেপাশে থাকতো। তো ওরা সেই সালমানকে বলে যে আসলে বাসাটা থাকো, সমস্যা নাই, কিন্তু পেছনের যে পরিত্যক্ত বাড়িটা ওইখানে তুমি কিন্তু ভুলেও যেও না, ওই জায়গাটা খুবই খারাপ। তো এইখান থেকে মূলত সেই সাদমানের মনের ভিতরে একটু ভয় কাজ করে যে ওরা আমাকে সতর্ক করলো, তাহলে নিশ্চয়ই এখানে কোনো ভয়ঙ্কর ঘটনা ঘটে। কিন্তু এমনিতে সাদমান কিন্তু ভীতু না। ও অনেক সময় হরর মুভি গুলা দেখতো, ওইগুলাতে ও খুব পছন্দ করতো। ও খুব সাহসী ছিল, কিন্তু কথাটা শোনার পরে তার কেমন যেন একটু মনের মধ্যে লাগতে থাকে। আর সাদমানকে যেই রুমটা দেওয়া হয় থাকার জন্য, ঠিক সেই রুমটার যে জানালাটার ঠিক বরাবর সেই পরিত্যক্ত বাড়িটা। দেখে মনে হচ্ছে যে অনেক আগের একটা বাড়ি, মানে উপরে অনেক বট গাছ হয়ে গেছে, খুবই পুরাতন একটা বাড়ি, কেউ থাকে না সেখানে। তো সাদমান তার মাকে গিয়ে বলে যে মা, আসলে আমার এই বাসাটা একটু পছন্দ হয় নাই। তখন তার মা বলে যে কেন, প্রথম যখন আমরা বাসাটা নিলাম তুমি তো তখন খুব খুশি হয়েছিলা, কিন্তু এখন বলতাছো যে আসলে বাসাটা তোমার পছন্দ হয় নাই। তো বলতাছে যে এই যে পরিত্যক্ত বাড়িটা কেমন, ওই সমস্যা কি, ওই বাড়িটা হয়তো ওই বাড়ির জায়গায় থাকুক, আমরা তো আর ওই বাড়িটা নিই না, আমরা তো নিছি এইটা। আর ওইখানে যেতে হলে আমাদের যেতে হবে অনেক রাস্তা ঘুরে সেখানে যেতে হবে, আমরা তো, তাহলে সমস্যা কোথায়? তখন সে বলে যে আমাকে তাহলে তোমরা করো, রুমটা চেঞ্জ করো, অন্য একটা রুম দাও আমাকে থাকার জন্য। কিন্তু ওদিকে তার বোন আবার তার বোন অবশ্য তার চেয়ে একটু বড় ছিল, তাই সে আগেই একটা রুম বেছে নিছে। তো ওই রুমটা সে দিবে না। তখন তার মা তাকে বলে যে দেখো সাদমান, তুমি বাচ্চাদের মতো এরকম জেদ করো না, এই রুমটা নিশ্চয়ই, আর এটা তুমি নিজেই বেছে নিছো, তো এটাই থাকো, কোনো সমস্যা হবে না। তো যাই হোক, সাদমান সেই রুমটাতে থাকতে থাকেন।
এবং কিছুদিন থাকতে থাকতে তিনি মানে মূলত ওই বাড়িটার যে ভয়ের ব্যাপারটা এটা তার মাথা থেকে বের হয়ে যায়। তো তিনি প্রায় সময় রাতের বেলা পড়তে বসতেন, যদি এটা অনেক আগের একটা ঘটনা। তো তিনি পড়তে বসতেন। তো একদিন তিনি তার টেবিলে পড়তে বসেন, আর তার টেবিলটা ছিল তার জানালাটার পাশেই। তো এরকম তিনি পড়তে পড়তে হঠাৎ তার চোখ যায় সেই বাড়িটার দিকে। তখন তিনি একটা জিনিস লক্ষ্য করেন যে আসলে সেই বাড়িটার মধ্যে ২ তলার একটা বারান্দা ছিল। সেই বারান্দার মধ্যে কেউ একজন দাঁড়ায় আছে। তো তিনি চিন্তা করেন যে এত রাতে সেখানে কে দাঁড়ায় থাকবে? আর যেহেতু বাড়িটাতে কেউ থাকে না, তার মানে সেখানে কারো থাকার কথা না, কাউকে দেখার কথা না। কিন্তু এটা কি মানুষ কিনা? তাই সে একটু মানে ভালোভাবে দেখার জন্য সেখানে খুব নজর দিয়ে তীক্ষ্ণ নজরে তাকায় থাকেন যে আসলে দেখার জন্য এটাকে আসলেই মানুষ কিনা। কিন্তু হ্যাঁ, তিনি দেখতে পাচ্ছেন যে ঠিক ওইটা মানে মানুষ। মানে অনেকক্ষণ পরে একটু নড়ে উঠলো। হ্যাঁ, কিন্তু তার মনে হইতেছে যে ওই মানুষটা মানে সে যেমন ওই মানুষটাকে দেখতেছে তার রুম থেকে, ঠিক তার কাছে মনে হইতেছে যে ওই মানুষটাও ঠিক সেই বারান্দা থেকে ঠিক তার দিকেই তাকিয়ে আছে। মানে তাকে এরকম মানে নিখুঁতভাবে দেখতেছে, সে পর্যবেক্ষণ করতেছে। তো এই বিষয়টা দেখে সে সাদমান একটা পর্যায়ে ভয় পেয়ে যায় এবং সে তার মায়ের রুমের দিকে চলে যায় এবং তার মায়ের রুমে টোকা দিয়ে বলে যে, "মা আসো একটু।" তো তার মা আসে, যে, "কি হইছে?" বলে যে, "আম্মু আমি তো এরকম, এরকম দেখছি।" তখন সে আসে, আইসা তখন সে সেই জানালা দিয়ে তাকায়। কিন্তু সে আসার পরে দেখে যে সেখানে আসলে কিচ্ছু নাই। এদিকে সাদমান সেও বলে যে, "হ্যাঁ আমি দেখছি।" কিন্তু তার মা এটা বিশ্বাস করে না। যে, "তুমি দেখছো তাহলে আমি তো দেখতে পাচ্ছি না।" তো যাই হোক পরে বলে যে, "হইতে পারে তোমার মনের ভুল। আর তোমাকে না বলছি তুমি ভূতের মুভি-টুভি দেখবা না।" তো যাই হোক এটা বলে তার মা চলে যায় এবং সেও মানে অবাক হয়ে যায়। আসলে কি তার মনের ভুল ছিল এটা? নাকি সে সারাক্ষণ এটা নিয়ে ভাবে যার কারণে হইতে পারে যে তার সাথে এরকম মানে ভয়ংকর একটা ঘটনা ঘটে গেছে, যা সম্পূর্ণ তার মনের ভুল ছিল। তো সেদিনের মতো সাদমান ঘুমিয়ে পড়ে। ঠিক মানে ২-৩ দিন পরে ২-৩ দিন তার স্বাভাবিক কাটে। তো তিনি ওইদিকে তার মানে স্কুলের যে ফ্রেন্ড ছিল তাদের সাথে মানে এই ব্যাপারটা নিয়ে আলোচনা করেন। কিন্তু তারা বলে যে, "তুমি দরজা বন্ধ করে শুয়ে থাকো, ওই বাড়িটা ভালো না।" এরকম অনেক কিছু তারা তাকে বলে। মানে তার ভেতরে ভয়টা আরো বাড়ায়া দেয়, মানে সন্দেহটা। তো এরকমই কয়েকদিন যায়। তখন সে ভাবে যে হইতে পারে তার মনের ভুল ছিল। তিনি আবার বিষয়টা মানে স্বাভাবিকভাবেই দেখেন। তো ঠিক কয়েকদিন পর তিনি আবারও দেখতে পান যে ঠিক সেই জিনিসটা একই রকমভাবে। তো এবার তিনি চিন্তা করেন যে না, আমি এবার ভালোভাবে দেখে যে আসলেই কি মানুষ কিনা তারপর আম্মুকে ডাকবো। তো তিনি সেটাকে অনেকক্ষণ দেখেন। কিন্তু তার কাছে মনে হইতেছে যে সেই জিনিসটাও তাকে মানে খুব সেখান থেকে পর্যবেক্ষণ করতেছে খুব মানে তীক্ষ্ণভাবে। তখন তিনি তার মায়ের রুমের দিকে আবারও যান এবং তার মাকে আবারও ডেকে নিয়ে আসেন। আইনা বলেন যে, "দেখো।" কিন্তু আইসা দেখে যে সেখানে কিছুই নাই। পুরা মানে বারান্দাটা ফাঁকা। তখন তার মা তাকে বলে যে, "দেখো তোমার এগুলা মনের ভুল। তুমি সারাক্ষণ এগুলা নিয়ে চিন্তা করবা না। আর আসার পর থেকে তুমি এই বাড়িটা নিয়া পইড়া আছো কেন? তুমি তো এরকম ছিলা না।" যাই হোক অনেক কিছু তাকে বুঝাইয়া তার মা আবার চলে যায় থেকে এবং তাকেও বলে যে, "তুমিও শুয়ে পড়ো।" তো এইদিকে মানে সাদমান তো মানে খুবই চিন্তিত হয়ে পড়ে যে আসলে বিষয়টা কি? যে আমি দেখি কিন্তু আম্মুকে ডেকে আনলে কিন্তু দেখি না। তখন তিনি ভাবলেন যে হইতে পারে যে সে যখন তার আম্মুকে ডাকতে যায়, তখন ওই অবয়বটা চলে যায়। তাই তিনি এক কাজ করেন যে না, এরপরে যখন দেখব তখন আর আমি এইখান থেকে সরব না। আমি আমার আম্মুকে এইখান থেকে দাঁড়ায় থেকেই ডাকবো। তো যাই হোক তারপরে তিনি আবার দেখেন না। ঠিক কিছুদিন পরে তিনি আবারও সেই অবয়বটাকে দেখেন।
এবার তিনি এক কাজ করেন যে সেখানে মানে তাকায় থেকেই তার আম্মুকে জোরে জোরে ডাকতে থাকেন। তার আম্মু একটা পর্যায়ে আসে, এসে বলে যে, "আম্মু দেখো, এই যে আমি এখনো দেখতেছি, তুমি দেখো।" তো এই বলে হয়তো তার সেখান থেকে চোখটা হয়তো কিছু সময়ের জন্য একটু সরে গেছিল। তিনি আবার তাকায় দেখেন যে সেখানে কিচ্ছু নাই, এবং তার আম্মুও দেখতেছে যে সেখানে কিচ্ছু নাই। তো এই বিষয়টা দেখে মানে তিনি আরো বেশি অবাক হয়ে যান যে আজকে কিন্তু তিনি তার আম্মুকে ডাকতে যান, আর এদিকে তার আম্মু কিন্তু তাকে অনেক বকাঝকা শুরু করে যে, "তুমি এত রাতে চিৎকার চেঁচামেচি শুরু করছো। তো তুমি জানো না তোমার আব্বু ঘুমাইছে? তোমার আব্বু সারাদিন কাজ করে।" তিনি মানে যাই হোক তিনি অনেক কিছু বুঝায়। বুঝায়ে তখন তিনি তাকে আবারও শোয়ায় রেখে চইলা যান। এবং তার মা তাকে আজকে এরকম ভাবেও বুঝায় যে, "আমরা এই বাসাটায় নতুন আসছি। হয়তো আমরা এই মানে এলাকা সম্পর্কে খুব কম জানি। হইতে পারে এখানের কিছু দুষ্ট ছেলেপেলে যারা রাতে ওই বাড়িটা যেহেতু পরিত্যক্ত, কেউ নাই, সেখানে যেয়ে হয়তো দুষ্টুমি করে বা আড্ডা দেয়। তুমি হয়তো এটাই দেখছো, বা হইতে পারে যে কোনো নেশাখোর যারা ওইখানে যেয়ে নেশা করার জন্য এরকম নির্জন জায়গাটাই তারা বেছে নেয়। হইতে পারে তারাও গেছে।" তো যাই হোক, অনেক কিছু বুঝ তাকে দিয়ে তার মা চলে যায় এবং তাকে বলে যে, "তুমি শুয়ে পড়ো।" কিন্তু আজকে মানে সাদমান চিন্তা করে যে হইতে পারে যে আম্মুর কথাই ঠিক। নয়তো আমি দেখব কিন্তু আম্মু দেখবে না, এটার কারণটা কি? হইতে পারে যে কিছু এলাকার ছেলেপেলে, আবার তিনি এটাও মানে একটা পর্যায়ে ভাবতে থাকলেন যে হইতে পারে যে এলাকায় আমরা নতুন আসছি, তার বড় আপু আছে। হইতে পারে যে কোনো বখাটে ছেলে তার আপুকে ডিস্টার্ব করার জন্যই ওখানে দাঁড়ায় থাকে রাতে এসে। তো যাই হোক, এগুলা তিনি ভাবতে ভাবতে ঘুমায় যান। কিন্তু তিনি সেদিন এটাও চিন্তা করে রাখেন যে আমি দেখবই যে আসলে এটা কে? কে এরকম, মানে তার উদ্দেশ্য কি? সে কি আমাকে ভয় দেখানোর উদ্দেশ্য? নাকি সে আমার আপুর জন্য এসে দাঁড়ায় থাকে? মানে এরকম অনেক কিছু তিনি ভাবেন। নাকি তারা ওইখানে মানে দুষ্টুমি করার জন্য যায়? তিনি এটা দেখবেন। তো যেই ভাবা সেই কাজ। পরের দিন তিনি ঘুম থেকে উঠে স্কুলে যান এবং তার বন্ধুদের বিষয়টা বলেন যে, "এটা আসলে খারাপ কিছু না, আমি যাবো দেখতে।" কিন্তু তার বন্ধুরা তাকে অনেকভাবে নিষেধ করে যে, "ওই বাড়িটাতে যাওয়ার প্রয়োজন নাই। ওই বাড়িটাতে বিভিন্ন মানুষ বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ভয় পাইছে।" তখন মানে সে বলে যে না, সে যাবেই। তো পরের দিন, তো সেদিন তিনি স্কুল থেকে বাড়ি ফিরে গোসল করে তার সমস্ত যেই কাজগুলা তিনি আগে সেরে ফেলেন, এবং সন্ধ্যা হবে এরকম একটা সময় তিনি বাসা থেকে বের হন এবং ঘুরে তিনি সেই জায়গাটাতে যান। মানে সন্ধ্যার আজান দিবে এরকম একটা সময় তিনি সেখানে যান। যেয়ে তিনি সেই বাড়িটার কাছে যান। কিন্তু বাড়িটার কাছে যখন তিনি যাচ্ছিলেন তখন তার কাছে মনে হইতেছিল যে তিনি অনেক সাহসী। তিনি এখন হয়তো গেলে দেখতে পাবেন যে কেউ সেখানে মানে দুষ্টুমি করতেছে বা কেউ নেশা করতেছে, এরকম কিছু একটা দেখার মানে প্রস্তুতি নিয়ে, এবং তিনি এটাও ভাবেন যে যদি এরকম কাউকে দেখেন তিনি তাকে হয়তো মারবেন বা হাত তুলবেন বা বকাঝকা করবেন, এরকম প্রস্তুতি নিয়ে তিনি সেখানে যান। কিন্তু তিনি যখন সেই বাড়িটার কাছে যান তখন মানে মাগরিবের আজান দিবে এরকম একটা অবস্থা, বা হইতে পারে যে অলরেডি আজানটা দিয়াও দিছে। অনেকটা হালকা, হালকা অন্ধকার হয়ে আসছে। তখন তিনি সেই বাড়িটার যে দরজা ছিল সেখান দিয়ে তিনি ভেতরে ঢোকেন। তো ভেতরে ঢুকে তার কাছে মানে একটু মনে হইল যে আসলে এখানে কারো আসার কথা না। কারণ বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ময়লা পড়ে আছে। আর কোনো একটা পরিত্যক্ত জায়গায় যদি কোনো মানুষজনের যাতায়াত থাকে, সেই জায়গাটার কিন্তু একটু মানে বুঝাই যায় যে এখানে কোনো মানুষের যাতায়াত আছে বা আসা যাওয়া আছে, এরকম কিছু বুঝা যায়। কিন্তু তিনি যখন ওই বাড়িটাতে যান, তার মানে চোখে এরকম কিছু পড়ে নাই। তখন তিনি মানে এক কাজ করেন যে সোজা সেই ২ তলায় চলে যান এবং ২ তলায় গিয়ে দেখেন যে সেখানেও খুবই ভাঙাচোরা বিভিন্ন ধরনের অবস্থা। মানে মনে হইতেছে যে এখানে কেউ আসে না অনেকদিন যাবৎ।
আর এখানে আরেকটা বিষয় হচ্ছে যে সে যে মানে ওই মানে বাইরে থেকে তার মনে হইতেছিল সে অনেক সাহস, কিন্তু বাড়িটার ভিতরে ঢোকার পরে তার মনে হইলো যে তিনি মানে খুবই ভয় পাইতেছেন, বা তার মানে আত্মা একদম শুকায় যাওয়ার অবস্থা। তো তিনি যখন সেই বারান্দায় যেয়ে দাঁড়ান, তিনি দেখতে পান যে সেই বারান্দা থেকে ঠিক তার মানে যে বাড়িটা, সেই বাড়িটা মানে সেই জানালাটা, সেই জানলা দিয়ে তিনি তাকান। তিনি ঠিক যে দৃশ্যটা দেখতে পান যে ঠিক তার মতোই একটা ছেলে সেই ঘরের মধ্যে দাঁড়ায় আছে, এবং তার মায়ের মতো কেউ একজন সাথে দাঁড়ায় আছে, এবং তাকে হাত দিয়ে ইশারা দিয়ে ছেলেটা দেখাইতেছে যে কিছু একটা, মানে ঠিক তিনি যেভাবে তার মাকে দেখাই না দেখাইতেন যে দেখো, তার কাছে মনে হইতেছে যে এরকম দেখাইতেছে। তো তিনি সেখানে দাঁড়ায় তার আম্মুকে অনেকবার ডাকেন, দূর থেকে মা মা বলে ডাকেন, কিন্তু তার মা মানে যেন কোনো কথাই শুনতে পাচ্ছিল না, কিন্তু তিনি চিৎকার করে করে ডাকতেছিলেন। তখন তিনি তাড়াতাড়ি মানে সেই সিঁড়ি বেয়ে নিচে নামেন, এবং নিচে এসে দেখেন যে একটা দরজা, সেটা বন্ধ। অথচ তার স্পষ্ট মনে আছে তিনি যখন সেই ঘরটার মধ্যে, বাড়িটার মধ্যে ঢুকতেছিলেন, সেখানে কোনো দরজা ছিল না, দরজাগুলা সম্পূর্ণ ভাঙা। মানে ওখানে কোনো মানে বোঝা যাচ্ছিল যে এটা দরজা ছিল, কিন্তু সেখানে কোনো দরজা যে কপাট বলা হয় ওইগুলা ছিল না। কিন্তু তিনি দেখতেছেন এই অবস্থা। তো তিনি ওইখানে চিৎকার করতে থাকেন এবং জোরে জোরে মানে জিকির করতে থাকেন যে তিনি সেখান থেকে কিভাবে বের হবেন, এবং তিনি ভাবতে থাকেন যে হয়তোবা তিনি মানে এখানে আটকায় গেছেন। আর এই জায়গাটাতে তিনি যেই অবয়বটাকে দেখতেন, সেটা হয়তো তার রূপ নিয়ে তার ঘরে চলে গেছে। মানে এরকম কিছু ভাবতে ভাবতে তিনি যখন অনেক চিৎকার করতে থাকেন, তো একটা পর্যায়ে তার মনে হইলো যে কেউ একজন এসে তাকে অনেক জোরে একটা ধাক্কা দিল। তিনি ছিটকে এসে মানে সেই ঘরের থেকে, সেই বাড়িটা থেকে যে উঠান, মানে বাইরে যে ফাঁকা জায়গাটা ছিল উঠান, সেইখানে এসে পড়েন। যদিও সেখানে অনেক মানে ঝোপঝাড় দিয়ে ভরা ছিল, তিনি সেইখানে এসে পড়ে পড়ে যান, এবং তারপরে তার আর কিছু মনে নেই। তো পরবর্তীতে যখন তার জ্ঞান ফিরে, তখন তিনি দেখেন যে হাসপাতালের বেডে, এবং তার মা বাবা তার বোন সবাই দাঁড়ায় আছে, এবং তার মা তাকে বলে যে রাতে মানে সে নাকি খাওয়া দাওয়া করে ঘরে যখন শুয়েছিল, তারপরে তার মা রাতে আরেকবার আসে যে ও যেহেতু এত ভয় পায়, তো দেখার জন্য যে ও কি আসলে কি করতেছে রুমে। তো তার মা যখন আসে, তাকে রুমে আর পায় না, তখন তাকে খুঁজতে খুঁজতে তাকে নাকি সেই বাড়িটা যে উঠান, মানে ঝোপঝাড় ছিল ওইখানেও গাছ দিয়ে ভরা ছিল, সেখানে এসে তাকে মানে অজ্ঞান অবস্থায় পান, এবং তাকে জিজ্ঞেস করা হয় যে তুমি কেন সেখানে গেছিলা। কিন্তু সে তার এই ঘটনাটা বলে, কিন্তু তার মা বলে যে তুমি সন্ধ্যাবেলাও বাড়িতে ছিলা, তুমি বাড়ি থেকে কোথাও যাও নাই। কিন্তু মানে সে মানে কাউকে বিশ্বাস করাইতে পারে নাই যে সে সন্ধ্যার সময় বাড়ি থেকে বের হয়ে গেছিল। কিন্তু তার মা বলতেছে তুমি সন্ধ্যার সময় বাড়িতে ছিলা, এবং কি সন্ধ্যার সময় সবার সাথে একসাথে বইসা মানে নাস্তাও করছো, সবকিছুই তুমি করছো, তুমি রাতের খাবারও খাইছো, এবং রাতে তুমি মানে নিজে বলছো যে আম্মু তুমি যাও আমি শুয়ে থাকি, মানে এরকম কথাও বলছো। অথচ সে বলে যে না, আমি সন্ধ্যার সময় আইসা এই বাড়িতে সেই ছাদের যে ২ তলার যে বারান্দাটা ছিল সেখান থেকে আমি তোমাকে দেখছি, এবং আমার মতো একটা ছেলেকে আমি তোমার সাথে দেখছি, এবং তাকে আমি ডাকছি। তখন তার মা বলে যে হইতে পারে যে তুমি অনেক ভয়ের কারণে এটা তোমার মনের ভুল, তো তুমি সেইখানে গেলা কিভাবে? মানে এটাই ছিল রহস্যজনক। তো ভিউয়ার্স, এই ছিল ঘটনা। তো ঘটনাটা আমি জানি না কতটুকু সত্য তিনি পাঠাইছেন, তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এবং তারই পাঠানো আরেকটা ঘটনা আজকে আপনাদের সাথে শেয়ার করতে চাই। তো সেই ঘটনাটা হচ্ছে যে তার এক চাচা, ছোট চাচা যিনি, তার নাম হচ্ছে সোহাগ, তার সাথে ঘটনাটা ঘটে। তো এই ঘটনাটা মূলত অনেক আগের একটা ঘটনা। তার ছোট চাচা যখন ছোট ছিল,
তখনকার একটা ঘটনা। আর সে তখন মানে জন্মই হয় নাই, এরকম একটা সময়কার ঘটনা। তো ঘটনাটা ছিল এরকম যে তার যে ছোট চাচা, মানে তার বয়সটা তখন ছিল 10 থেকে 15 বা 12-13 এরকম একটা, মানে 15 বছরের নিচে হবে। এরকম একটা বয়সের ছেলে, তারা গ্রামে থাকতো। এই ফরিদপুরের মধ্যেই এটা ঘটনাটা। তার যে একটা দাদা ছিল, সেই দাদা, তার দাদি জীবিত ছিল না, মানে তার চাচার দাদা জীবিত ছিল না, মানে দাদি ছিল ওই সময়টাতে। তো একদিন তিনি মানে ঘুমাইয়াছিলেন, তো হঠাৎ মানে মাঝরাতে তার ঘুম ভেঙে যায় এবং তিনি মানে অনেক তীব্র একটা গন্ধ পান। তো যাই হোক, সেদিনের মতো তিনি মানে উঠে এরকম গন্ধ পেয়ে, যেহেতু গ্রামের বাড়ি ছিল ওই সময়টাতে বিদ্যুৎ ছিল না, হারিকেনের আলো টিন টিন করে জ্বলতো, একবারে নিভু নিভু করে রাখা। তো যাই হোক, তিনি আর কোনো ধরনের মানে রেসপন্স করেন না। তিনি আবারও এরকম গন্ধটা পেয়ে সেদিন তিনি ঘুমায় যান। কিন্তু পরের দিন তিনি যখন ঘুমান, ঠিক সেই দিনও তিনি মানে এরকম তীব্র একটা গন্ধ পান। তো তিনি মানে খুঁজতে থাকেন যে আসলে গন্ধটা কিসের গন্ধ। তো একটা পর্যায়ে তার মনে পড়ে যে এগুলো তো আগরবাতির গন্ধ। এগুলা যদি কোনো মানুষ মারা যায় তখন এই মানে আগরবাতিগুলা জ্বালানো হয়, ঠিক সেখান থেকে যে ধরনের একটা গন্ধ আসে, ঠিক সেরকম একটা গন্ধ। কিন্তু অনেক মনে হইতাছে। তো তিনি তার মাকে পরের দিন জিজ্ঞেস করেন যে আসলে এই গন্ধটা আসে কোত্থেকে? কিন্তু তার মা বলে যে, "কিসের গন্ধ? এরকম আগরবাতির গন্ধ তো আমি পাই না।" তো যাই হোক, তার মা কিছু বলে না। পরবর্তীতে তিনি ঠিক তার পরের দিনও এরকম তিনি মানে অনেক আগরবাতির গন্ধ তিনি পাচ্ছিলেন। তো সেদিন তিনি উঠে বসেন যে আসলে বিষয়টা কি? তো তিনি যখন উঠে বসেন, চারিদিকে মানে ওইদিন তার কাছে ছোট্ট একটা লাইট ছিল। লাইটটা তার কাছে নিয়ে রাখছিলেন, যাতে তিনি একটু আশেপাশে দেখতে পারেন যে বিষয়টা কি। কিন্তু তিনি যখন উঠে বসেন, মানে তিনি শুনতে পান যে আসলে কেউ একজন মানে গুনগুন করে কান্না করতেছিল। তিনি আশেপাশে মানে কানটাকে অনেক মানে সূক্ষ্মভাবে শোনার চেষ্টা করেন যে আসলে কান্নার শব্দটা কোত্থেকে আসতেছে। তো তিনি তখন একটু ওঠেন বিছানা থেকে। যদিও তাদের বিছানাটা মানে ছিল মাটির মধ্যে বিছানো, পাটি বিছানো ছিল। সেই পাটির মধ্যে কাঁথা দিয়ে বিছানা করা হয়েছিল। তো তিনি সেখান থেকে নামেন এবং তিনি ছোট্ট লাইটটা দিয়ে মানে কান্নার যে উৎসটা, এটা খুঁজে বের করার চেষ্টা করেন। তখন মানে তিনি দেখেন যে মানে কান্নার শব্দটা তাদের উঠান থেকে আসতেছে। তো তিনি আস্তে করে বের হন বাইরে সেই লাইটটা নিয়ে। যেহেতু গ্রামের ছেলে, তার তেমন একটা ভয় ছিল না। তো তিনি বের হন। বাইরে বের হয়ে তিনি মানে আশেপাশটা খুঁজতে থাকেন। কিন্তু তার কাছে মনে হইতাছে যে কান্নার শব্দটা একবার মনে হইতাছে যে মানে পেছন থেকে, একবার মনে হইতাছে সামনে থেকে। এরকম মনে হইতাছিল তার। তো একটা পর্যায়ে তিনি দেখেন যে তাদের যে পেছনের একটা মুরগির খোপ ছিল, সেই খোপের পাশে থেকে কান্নার শব্দটা আসতেছে। তো তিনি আস্তে আস্তে সেখানে চলে যান যে আসলে কান্নার শব্দটা কোত্থেকে আসতেছে খুঁজতেছিলেন। তো তিনি যখন সেখানে যান, তিনি দেখতে পান যে একটা মহিলা মানে ঘুমটা দিয়ে বসে আছে এবং সে কান্না করতেছে। তখন তিনি জিজ্ঞেস করেন যে আসলে কি হয়েছে, বা আপনি কেন কান্না করতেছেন? এগুলা তিনি সেই অবয়বটাকে জিজ্ঞেস করেন। তখন সেই অবয়বটা উঠে দাঁড়ায় এবং বলে যে, "আমার সাথে একটু আয়, দেখে যা। আমার ছেলেটা মারা গেছে।" তো এই বিষয়টা তিনি মানে দেখে বলে যে, "আপনার ছেলে মারা গেছে? কে আপনার ছেলে বা আপনার বাড়ি কোথায়?" তখন বলে যে, "আমার বাড়ি এইখানেই, দেখা যায় আমার ছেলেটা মারা গেছে।" তখন সে বলে যে, "আপনার ছেলে মারা গেছে তো
সকালে দেখা যাবে, এখন তো অনেক রাত। বলে যে না একটু আয় দেখে যা। কিন্তু সে বলে যে না আমি যাব না। তখন সে বলে যে একটু আয় একটু আয়। তখন সে তার সাথে হাঁটায়, মানে হাঁটা শুরু করে। তখন ওই মহিলাটাও মানে হেঁটে হেঁটে যাচ্ছে। তখন মানে বলে যে কোথায় আপনার ছেলে? পরে মানে এই কয়েক কদম ১০-১৫ বা ২০ কদম এরকম যাওয়ার পরে সে মহিলাটা বলে যে এখানে একটু দাঁড়া। ঠিক তখনই মানে সেই জায়গাটা একটু, ওই জায়গাটা একটু ফাঁকা ছিল মোটামুটি। যেমন আশেপাশে যেমন একটা জঙ্গলের মধ্যে থাকে না, যে এই জায়গাটাতে একটু গাছগাছালি কম বা জঙ্গলের ঝোপঝাড়টা কম। ঠিক এরকম একটা জায়গায় একটু পরে দেখেন যে ৪ টা লোক একটা লাশের খাটিয়া নিয়ে আসে এবং সেখানে রাখে। এই যে দেখ আমার ছেলেটা মারা গেছে, আমার ছেলেটাকে দাফন করতে হবে, তুই একটু দাফন করে দিয়ে যা। কিন্তু তিনি তখনও কিন্তু সেই মহিলাটার মুখ তিনি দেখেন নাই, মানে মহিলাটা অনেক মানে বড় একটা ঘুমটা দেওয়া। তখন সে বলে যে আপনি, মানে সে ভাবছে যে তাদের গ্রামে এরকম কয়েকজন মহিলা ছিল, তাদের মধ্যে হয়তো কেউ একজন হবে। কিন্তু তিনি তারপরও মানে তাকে জিজ্ঞেস করেন যে আসলে আমি তো আপনাকে দেখতে পারতেছি না যে আপনি কি। কিন্তু তার কাছে মনে হইতাছে যে ওই মহিলার যে কণ্ঠটা, ভয়েসটা তার কাছে মনে হইতাছিল তার খুব পরিচিত। তখন তিনি তাকে বলে যে আসলে আপনার ছেলে যেহেতু মারা গেছে, এখন কি করা যায়? তখন সে বলে যে আমার ছেলেটাকে দাফন করতে হবে। তখন সে বলে যে এত রাতে তো দাফন করা সম্ভব না, তাহলে সকালে কইরেন। তখন মহিলাটা বলে যে কেন, এখন করলে কি সমস্যা? তখন সে বলে যে আসলে আপনার ছেলে যে মারা গেছে একটু দেখি তো তার মুখটা। তো ওই যে ৪ জন মানে অবয়ব সেই লাশটাকে নিয়ে আসছিল, সেই অবয়ব সেই অবয়বগুলার মধ্য থেকে একজন সেই লাশের মানে মুখের কাপড়টা সরায়। তো তিনি মানে এটা দেখে অবাক হয়ে যান যে আসলে এই লোকটা তো মানে তাদের পাশের বাড়িতে থাকে, যিনি মারা গেছে, এবং তার মাও তো জীবিত নাই। তাহলে সে মারা গেল আর সে তো অনেক সুস্থ একটা মানুষ, সে হঠাৎ এত রাতে মারা গেল। মানে এটা দেখে তিনি মূলত একটু ভয় পেয়ে যান এবং তিনি মানে মোটামুটি সেখান থেকে মানে চলেই আসেন, মানে একটা দৌড় দিয়ে চলে আসেন। তো এসে তিনি তার বিছানায়, তার জায়গায় তিনি শুইয়া পড়েন এবং সকালে যখন উঠেন তখন সে তাদের পাশের বাড়ি যে তার কথা তার মাকে বলেন যে সে কি মারা গেছে? কয় না, এই যে সকালেও তো আমি ওরে দেখে আসলাম। মানে বিষয়টা মানে তিনি মানে ভাবেন যে তার সাথে এটা কি ঘটলো রাতে। তো তার মাকে বলে যে সে যে মা তুমি একটু ভালোভাবে খেয়াল করে দেখো তো যে সে কি আসলে কি মানে জীবিত আছে কিনা মারা গেছে। তার মা বলতেছে আমি এই যে সকালে ওর সাথে কথা বললাম, ও তো মারা যায়নি। ঠিক তার ৩ দিন পরে সেই লোকটা সুস্থ মানুষ, সে হঠাৎ করে মারা যায়। এখন এখানে কথা হচ্ছে যে মানে তার যে চাচা, সেই চাচা মানে ছোটবেলার একটা ঘটনা। এটা তিনি মানে প্রায় সময় বলেন যে এরকম একটা ঘটনা তার সাথে ঘটছে। তো এখানে বিষয় হচ্ছে যে সেই মহিলাটা কে ছিল, যে কিনা তার যে মৃত্যু হবে তার আগাম একটা বার্তা তাকে দিছিল, বা তাকে বলছিল যে সে মারা যাবে, বা সে ডিরেক্টলি বলতেছিল যে সে মারা গেছে। কিন্তু এটা হুবহু কিভাবে মিলে যায়? তো বিষয়টা কিন্তু খুবই রহস্যজনক একটা বিষয়। কারণ এই পৃথিবীতে যে কত কিছু ঘটে যা আসলে আমাদের কল্পনারও বাইরে। যা আসলে আমরা কল্পনা যা করি হয়তো তার চাইতেও মানে গভীরে কিছু একটা বিষয় থাকে যেটা হয়তো আমরা জানি না। তো ভিউয়ার্স এই ছিল ঘটনা। তো ঘটনাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন এবং আমাদের কালো আত্মা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশাপাশি আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন আমাদের এই ঘটনাগুলো, তাহলে অবশ্যই আমাদের পেজটিতে একটা ফলো দিবেন। তো ধন্যবাদ, ভালো থাকবেন।